দুর্নীতি কি দুর্নীতির সাথে বিচারাধীন আমি বলবো না। না, কেন তোমার বলবো? সিপিএম এর সময় 6 বছরে যা রিক্রুটমেন্ট হয়েছে শুধু প্রাইমারিতে 1 বছরই রিক্রুটমেন্ট করেছে মমতা সরকার। হ্যাঁ, স্বাভাবিক, পয়সা খাওয়া থাকলে তো করতেই হবে। না। আমি একটা কথা বলছি এখানে, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, 97 সালের আগে আমাদের রাজ্যে তো এসএসসি বলে কিছু ছিল না, এবং স্বাধীনতার পর থেকেই ছিল না। স্কুলের ম্যানেজিং কমিটি শিক্ষক নিয়োগ করতো। সেই সময় প্রায় সব স্কুলের ম্যানেজিং কমিটিতেই বামপন্থীরা রয়েছেন, এবং তার কতগুলো সামাজিক কারণ রয়েছে। বেশিরভাগ স্কুল সেই সময় বামপন্থী আন্দোলনের মাধ্যমে, কলোনি আন্দোলন ইত্যাদির মধ্যে দিয়ে তৈরি হয়েছে। একটা সময় যেগুলো এই কামালবাবু বললেন, এইগুলো বামফ্রন্ট সরকারও দেখেছিল যে সিপিএম এর পরিবারের কিছু লোক চাকরি পাওয়ার ক্ষেত্রে বাড়তি সুবিধা পাচ্ছে, এটা ঘটনা। যাতে সিপিএম পরিবারের, কেন স্কুলের ম্যানেজিং কমিটি চাকরি দিচ্ছে, ম্যানেজিং কমিটির মাথায় সিপিএম এর লোক বসে আছে, রেকমেন্ডেশনে চাকরি হচ্ছে, কোনো কেউ টাকা নিয়ে চাকরি বিক্রি করতো না, কিন্তু রেকমেন্ডেশনে চাকরি হতো, এটা ঘটনা কিছু ক্ষেত্রে। এইটা যাতে না হয় সেইটাকে বন্ধ করার জন্যই আমাদের রাজ্যে একটা সেন্ট্রাল রিক্রুটমেন্ট, একটা এক্সামিনেশন শুরু হয়েছিল, এসএসসি চালু হয়েছিল। আর এরা কি করলো, স্কুল সার্ভিস কমিশনটাকে একটা টাকা মারা কমিশন তৈরি করলো। তৃণাঙ্কুর এই কামালবাবু গর্ব করে বলছেন 6 বছরের থেকে মমতা ব্যানার্জি 1 বছরের বেশি লোককে চাকরি দিয়েছেন। বলুন, 6 বছরের থেকে 1 বছরের বেশি লোকের থেকে মমতা ব্যানার্জি পয়সা খেয়েছেন, আপনি সেইটা বলুন। আচ্ছা, তাহলে আপনি এখন বাড়ি যান, বিচার হয়ে যাক, তারপরে সে কথা বলবেন। পেয়েছেন কেন তাহলে বিচারাধীন বিষয়ে কথা বলতে? বাড়ি যান তাহলে, বাড়ি যান। 34 বছরের ইতিহাসটা একটু তাদেরকে স্মরণ করিয়ে না দিলে আজকের এই দুর্নীতি প্রসঙ্গের আলোচনাটা এত সুন্দর করে আসে না। যেখানে তৎকালীন মুখ্যমন্ত্রীর জ্যোতি বসুর ছেলের সম্পর্কে দুর্নীতির অভিযোগ এসেছিল, এই সিপিএম বা তার দলের প্রতিনিধি শতরূপদা যেভাবে একই সঙ্গে বসে আজকে চা খাচ্ছে অভিষেক দার সঙ্গে, কংগ্রেসের প্রতিনিধির পাশে, এই সিপিএম একদিন বলেছিল রাজীব গান্ধীকে দেখে, গলি গলি মে চোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়। আমি জানি না, আমার এখানে আমার শতরূপদার প্রতি আমার ব্যক্তিগত রেসপেক্ট যথেষ্ট, কারণ তিনি বিরোধী দল করতে পারেন, কিন্তু একটি রাজনৈতিক দলের প্রতিনিধি এবং তিনি যুব সমাজের একদিন প্রতিনিধি। আজকে 2 দিন আগে 4 দিন আগে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় ট্রল হচ্ছিল যে শতরূপ ঘোষ গাড়ি কিনেছেন, সেটা দুর্নীতির টাকা, তার বাবা নাকি তাকে দিতে পারেন। আমি ঘোরতরভাবে এর বিরোধিতা করি। আমি বিশ্বাস করি না যে আজকে এতদিন ধরে একটা ছেলের বা কারোর পক্ষে তার একটা গাড়ি কেনার সামর্থ্য নেই। আমি ঠিক না বেঠিক এই বিতর্কেও যাচ্ছি না যে তিনি দুর্নীতিগ্রস্ত তিনি দুর্নীতিগ্রস্ত নয়। আমি এইটা বোঝাতে চাইছি, আজকে শতরূপ ঘোষের নামে কেউ আওয়াজ তুলল মানে শতরূপ ঘোষ দুর্নীতিগ্রস্ত হয়ে গেল, এই লাইনে পলিটিক্সটা নিয়ে যাওয়াটা বোধহয় উচিত। নমস্কার, আমি প্রথমে বলি, কামালবাবু বলার সময় একটা গানের কথা বললেন, তরুণ মজুমদারের ভালোবাসা ভালোবাসা সিনেমায়। এরকম কোনো গান ভালোবাসা ভালোবাসায় ছিল না। এর একটা গান মান্নাদের ছিল বহু বছর আগে, পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা। খুব সম্ভবত সেটার কথা বলতে চেয়েছিলেন, যে তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছিলে, দিতে পারোনি, কি তার জবাব দেবে? যদি বলি আমি তো হেরেছি, তুমি কি একটু হারোনি? এ মান্নাদের বহু পুরনো গান, এর সঙ্গে তরুণ মজুমদারের সিনেমার কোনো সম্পর্ক নেই। তবে তরুণ মজুমদারের ভালোবাসা ভালোবাসা সিনেমায় আরেকটা গান ছিল, তাপস পালের লিপে তাপস পাল পিয়ানো বাজিয়ে গাইছিলেন। খুব সম্ভবত আপনি ওই গানটার কথা বলতে চেয়েছিলেন, যে গানটা তৃণমূল কংগ্রেসের থিম সং হতে পারে। গানটা হচ্ছে, চুরি করা বড়ই পুণ্য যদি পেটে সয়, এই জগতে বোকারাই শুধু সত্যবাদী হয়। যাই হোক, দেখুন আপনাদের কথা বলি, তৃণমূল চোর নতুন করে বলার কিছু নেই। দেখবেন কদিন আগে কতগুলো বাচ্চা ছেলেমেয়ের কথা অভিষেকও বলছিল, প্রেরণা বলে একটি মেয়ে, সৃজা বলে আরেকটি মেয়েরা উচ্চ মাধ্যমিকে র্যাঙ্ক করেছে। করে এই ছেলেমেয়েগুলো কি বলেছে? কোনো নেতার নাম মুখে আনেনি, কোনো রাজনৈতিক দলের নাম মুখে আনেনি, কারোর বাবা মা তুলে গালাগাল দেয়নি। খালি কি বলেছে? চুরি দুর্নীতির রাজ্য, কি আমার আপন ভাবতে কষ্ট হয়, চুরি দুর্নীতি ঠিক নয়। যোগ্য ছেলেমেয়েরা বঞ্চিত হয়ে রাস্তার ধারে বসে থাকবে, এটা দেখতে খারাপ লাগে। 3 নম্বর, ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, তারা যেন যোগ্য শিক্ষকের কাছে পড়াশোনা করার সুযোগ পায়, চুরি করে চাকরি কেনা লোকেদের কাছ থেকে যেন ছোট ছোট বাচ্চারা পড়তে বাধ্য না হয়। খালি এই 3টে কথা বলেছে, আর কোনো কথা বলেনি, কোনো রাজনৈতিক দলের নাম মুখে আনেনি। ইলেকশন কমিশনে রেজিস্টার্ড মোটামুটি 4,500 রাজনৈতিক দল আছে, ছোট বড়, স্টেট পার্টি, সেন্ট্রাল পার্টি, রিজিয়নাল পার্টি সব মিলিয়ে আপনারা দেখবেন। 4,500 রাজনৈতিক দলের মধ্যে 4,499টা দলের লোকেদের কিচ্ছু গেল এলো না। খালি ইলেকশন কমিশনে রেজিস্টার্ড একমাত্র একটা রাজনৈতিক দলের কর্মী থেকে, নেতা থেকে, সমর্থক থেকে শুরু করে সবার একেবারে সর্বাঙ্গে চুলকুনি শুরু হয়ে গেল। কেন না, কতগুলো বাচ্চা ছেলেমেয়ে চোরকে চোর বলেছে, চুরিকে খারাপ বলেছে। তবে চুরি করা খারাপ, কে বলেছে চুরি করা খারাপ? কতগুলো 16-17 বছরের বাচ্চা ছেলে মেয়েকে একটা পলিটিক্যাল পার্টি ট্রোল করতে শুরু করে, ওদের বড় বড় নেতা থেকে শুরু করে, মুখপাত্র থেকে শুরু করে, তাদের অপরাধ হচ্ছে তারা খালি কোনো দলকে খারাপ বলেনি, চুরিকে খারাপ বলেছে। এই যে তৃণাঙ্কুর এখন বলতে উঠে রাজীব গান্ধীর বোফোর্স থেকে শুরু করে, জ্যোতি বসুর ছেলে থেকে শুরু করে আমার গাড়ি পর্যন্ত সবকিছু বললো। খালি তৃণমূলের পক্ষ থেকে বলতে উঠে 7+1 8 মিনিট সময় পেল, একবার এই লাইনটা বলতে পারলো না যে আমরা চোর নই, আমাদের গভর্নমেন্টটা চুরি করেনি। আমি বলার আগে, তৃণাঙ্কুর বলার আগে বাকি যে বক্তা এদিক ওদিক মিলিয়ে আমাদের সরকারটা সম্পর্কে দুর্নীতির অভিযোগ করেছে, অভিযোগগুলো মিথ্যে, আমরা চুরি করিনি। খালি এইটুকু কথা বলতে পারলো না, বাকি গোটা পৃথিবী বললো। জ্যোতি বসুর ছেলে অ্যারেস্ট হয়নি, আমার জ্যোতি বসুর ছেলের দুর্নীতি। দেখুন, আমার ধারণা হয় অভিযোগটা মিথ্যে অভিযোগ, জ্যোতি বসুর ছেলে কোনো দুর্নীতি করেননি। আর একটা হতে পারে যে জ্যোতি বসুর ছেলে দুর্নীতি করেছিলেন, কিন্তু খুব সম্ভবত চন্দন বসুর কাছ থেকে বোধহয় মমতা ব্যানার্জি পয়সা খেয়েছেন, তাই চন্দন বসু দুর্নীতি করেছেন জানা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় চন্দন বসুকে অ্যারেস্ট না করিয়ে প্রত্যেকে বেচারা কুণাল ঘোষকে অ্যারেস্ট করিয়ে দিল, তাও আবার কি অর্পিতা ঘোষের করা এফআইআরের ভিত্তিতে। দুটোর মধ্যে কোনো একটা হবে, এর বাইরে তো আর কিছু হতে পারে না। দেখুন, আমরা আলোচনা করছি দুর্নীতি ইত্যাদি নিয়ে, চুরি নিয়ে। তৃণমূল চোর এটা বলে আর নতুন করে সময় খরচা করে লাভ নেই। ওরা নিজেরাও জানে ওরা চোর। তৃণমূল কিরম দল জানেন তো? ধরুন রাস্তায় বেরিয়ে কোনো তৃণমূল নেতার সঙ্গে আপনার দেখা হলো, আপনার মনে কোনো পাপ নেই, আপনি সাদা মনে তৃণমূল নেতাকে বললেন যে দাদা আপনাদের দলটা না খুব সৎ দল, সে ভাববে আপনি বোধহয় তাকে আওয়াজ দিচ্ছেন।
এই হচ্ছে তৃণমূলের অবস্থা, বিশ্বাস করুন। যাকে কিন্তু কথাটা হচ্ছে যে দুর্নীতির মূল্য দিতে হয় আমাদেরকে, সাধারণ মানুষকে। কতগুলো ছেলে মেয়ে বঞ্চিত হয়ে পরীক্ষায় কোয়ালিফাই করে আজকে 800 দিনের কাছাকাছি রাস্তায় বসে আছে, তাদের প্রতি বঞ্চনা হয়েছে। তার থেকে বড় বঞ্চনা কাদের প্রতি জানেন? আপনারা দেখেছেন টেলিভিশনে ভিডিও খুব ভাইরাল হয়েছিল, চুরি করে শিক্ষকের চাকরি পেয়েছে, ক্লাস 9-10 অঙ্ক পড়াতো মুর্শিদাবাদের একটা স্কুলের শিক্ষক, তার এখন তারপরে লিস্টে নাম বেরিয়েছে, চাকরি গেছে। তাকে সাংবাদিক গিয়ে প্রশ্ন করছে যে 5কে 4 দিয়ে গুণ করলে কত হয় বলুন তো, 5 into 4 কত হয়? উত্তরে বলছে আমি কিছু জানি না, যা বলার পর্ষদ বলবে। আপনি চিন্তা করুন, এটাকে নিয়ে আমরা খিল্লি করতে পারি, মিম বানাতে পারি, কিন্তু এই লোকটার কাছে আমাদের ঘরের ছেলেমেয়েরা গত 10টা বছর ধরে অঙ্ক ক্লাসে অঙ্ক করেছে, ক্লাস 9-10-এ। যে স্কুলে এরকমভাবে অঙ্কের শিক্ষক নিয়োগ হয়েছে, সেখানে ভূগোল শিক্ষক এইভাবে নিয়োগ হয়েছে, সেখানে ইতিহাস শিক্ষক এইভাবে নিয়োগ হয়েছে। জিজ্ঞেস করা হয় সিরাজউদ্দৌলার বাবার নাম কি, বলবে সিরাজউদ্দৌলার বাবার নাম মদন মিত্র। এইরকম ইতিহাস শিক্ষক স্কুলে ইতিহাস পড়ায়। এদের দুর্নীতির ফলে এদের কতগুলো নেতা বড়লোক হয়েছে, কোটিপতি হয়েছে। খালি তাই নয়, আমাদের রাজ্যের সাধারণ মানুষ ভিক্টিমাইজ হয়েছে এর ফলে। কি অবস্থায় বেঁচে আছে বলুন তো আমরা? চাকরি বাকরির কোনো নিরাপত্তা নেই, আজকে চাকরি আছে তো কালকে ছাঁটাই হয়ে যাচ্ছে, ব্যবসাপত্রের অবস্থা খারাপ, এমনকি সরকারি চাকরির নিরাপত্তা নেই। এই অবস্থার মধ্যে মানুষ বেঁচে আছে। এমন সময় কতগুলো লোক 5 বছর আগে 6 বছর আগে খালি গায়ে হেঁটে আসতো, দূর থেকে কাঁধে গামছা দেখলে চেনা যেত যে তৃণমূলের ওই নেতা আসছে। এবং সে এখন 5 বছর তৃণমূলের কাউন্সিলর হয়ে পঞ্চায়েত মেম্বার হয়ে এমন পয়সা কামিয়েছে, এখন দূর থেকে হেঁটে আসবে কাঁধে আর গামছা দেখবেন না, দূর থেকে হেঁটে আসবে দেখবেন গলায় একটা কুত্তার বকলেসের মতো সোনার চেন ঝুলছে, দেখলে চিন্তা পারবেন তৃণমূলের নেতা আসছে। পাড়াকে পাড়া, গ্রামকে গ্রাম এই চেহারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে দেখতে হবে। যাই হোক, ভবিষ্যৎ নিয়ে কথা হচ্ছে। আপনাদেরকে বলছি, আমরা কেউ ভবিষ্যৎবাণী করতে, মানে আমি তো অন্ততপক্ষে ভবিষ্যৎবাণী করতে জানি না, আমরা কেউ জ্যোতিষী নই। এইটুকু আমি জানি, ভবিষ্যৎ সেটাই যে ভবিষ্যৎ আমরা নির্মাণ করব। আমরা মানে আমরা সিপিআইএম বলছি না, কি কংগ্রেস, কি টিএমসি, কি বিজেপি নয়, ঐক্যবদ্ধ মানুষ, সমবেত মানুষ যে ভবিষ্যৎ নির্মাণ করবে, ভবিষ্যৎ আমাদের সেটাই ভবিষ্যৎ। কেমন ভবিষ্যৎ আমরা চাই, এইটা কোনো যুক্তি হতে পারে না যে আমার দলের একটা নেতাকে চুরি করতে দেখা গেছে, হাত পেতে টাকা নিতে দেখা গেছে বলে অসুবিধা কি আছে, তোমার দলের তো 5 জনকে দেখা গেছে ওই একই ভিডিওয় টাকা নিতে। ভবিষ্যৎ সেইটা যে ভবিষ্যৎ দাঁড়িয়ে আমরা বলতে পারবো এমন একটা দল, এমন একটা জোট সরকার চালায় যে দলের, যে জোটের একজন নেতাকেও দেখা যায়নি হাত পেতে তোয়ালে মুড়ে সিঙ্গাড়া খেতে খেতে স্যান্ডো গেঞ্জি পরে পয়সা নিতে। এইটাকে বলে ভবিষ্যৎ। এইটা কোনো ভবিষ্যৎ হতে পারে না যে আমি বলবো আমি আমার নেতাকে মহারাজ বলি তো কি হয়েছে, তুমি তো তোমার নেতাকে যুবরাজ বলো। ভবিষ্যৎ সেইটা যে ভবিষ্যৎ বলবে যে আমরা রাজতন্ত্রে নই, আমরা গণতন্ত্রে, আমরা প্রজাতন্ত্রে বাস করছি, সেইটা হচ্ছে ভবিষ্যৎ। এইটা কোনো ভবিষ্যৎ হতে পারে না যে তুমি যদি ইমাম ভাতা দাও তাহলে তুমি কেন পুরোহিত ভাতা দেবে না, তুমি যদি মানুষের ট্যাক্সের টাকায় পুরোহিত ভাতা দাও, যদি পুজো কমিটিকে টাকা দিতে পারো, তাহলে আমি কেন কতগুলো সন্ন্যাসী আর কতগুলো কাপালিককে এনে পার্লামেন্ট উদ্বোধন করাতে পারবো না। ভবিষ্যৎ হচ্ছে সেইটা যে ভবিষ্যৎ বলবে প্রত্যেকজন মানুষের নিজের ধর্মাচরণ করার 100% অধিকার থাকবে। যার যে ধর্ম পালন করার মাথা উঁচু করে সেই ধর্ম পালন করবেন, কিন্তু ব্যক্তি মানুষ তার অধিকারে তার ধর্ম পালন করবেন। রাষ্ট্রের, সরকারের কোনো ধর্মের প্রতি কোনো রকম পক্ষপাতিত্ব থাকবে না। রাষ্ট্রকে, সরকারকে, রাজনীতিকে ধর্মের সঙ্গে বিযুক্ত করতে হবে। নেতারা গিয়ে মন্দিরের দখল নেবে না, আর সন্ন্যাসী কাপালিকরা এসে পার্লামেন্টের দখল নেবে না। এইটা হচ্ছে অল্টারনেটিভ, এইটা হচ্ছে ভবিষ্যৎ। ভবিষ্যৎ এইটা নয় যে আমি বলবো আমি টেট কেলেঙ্কারি করেছি, এসএসসি কেলেঙ্কারি করেছি তো কি হয়েছে, তোমার রাজ্যেও তো ব্যাপক হয়েছে, ব্যাপকের কেন তদন্ত হয়নি। ভবিষ্যৎ এইটা যেখানে আমরা বলতে পারবো যে 100% স্বচ্ছ নিয়োগ হবে এবং যার যা যোগ্যতা সে সেই চাকরি পাবে। এইখানে কে পুরোহিতের বাড়ি থেকে এসছে আর কে হচ্ছে ইমামের বাড়ি থেকে এসছে, পুরোহিত ভাতা দেওয়া, ইমাম ভাতা দেওয়া সরকারের কাজ নয়। ইমাম এবং পুরোহিত দুজনের বাড়ির ছেলে মেয়ে, শেষ নাকি 1 মিনিট বাকি? আচ্ছা, ইমাম এবং পুরোহিত দুজনের বাড়ির ছেলে মেয়ে যাতে প্রত্যেক বছর এসএসসি পরীক্ষায় বসার সম সুযোগ পায়, এইটা হচ্ছে রাষ্ট্রনীতি, এইটা হচ্ছে সরকারের নীতি, এইটাকে বলা হচ্ছে ভবিষ্যৎ। ভবিষ্যৎ এইটা নয় যে আমাদের রাজ্যে বেকারি আছে তো কি হয়েছে, কেন্দ্রের সরকারের আমলেও তো ভারতে 40% বেকারি বেড়েছে। এইটা বলা কোনো অল্টারনেটিভ নয়, এইটা বলা কোনো ভবিষ্যৎ নয়। যে আমি রেলের রিক্রুটমেন্ট করছি না, আমি ব্যাংকের রিক্রুটমেন্ট করছি না তো কি হয়েছে, তুমিও তো স্কুল কলেজের রিক্রুটমেন্ট করছো না। ভবিষ্যৎ সেইটা যেখানে আমরা বলতে পারবো 100% ঠিকাকর্মীদেরকে স্থায়ী করতে হবে, এমনকি সিভিক ভলেন্টিয়ারদেরকে স্থায়ী করতে হবে। সিভিক ভলেন্টিয়ারদের চাকরি চলে যাবে না, তাদেরকে এমন স্থায়ী বেতন কাঠামোর মধ্যে আনতে হবে যে কোনো সিভিক ভলেন্টিয়ারকেও যেন এই চুক্তিতে কাজ না করতে হয় যে আমার পাড়ার নেতার দালালি না করলে পরের দিন আমার কাজ থাকবে না, আমার শরীর থেকে সিভিক ভলেন্টিয়ারের নীল উর্দি কেড়ে নেওয়া হবে। যতটুকু টাকা নিয়ে আজকে দিনের শেষে বাড়ি যাচ্ছি সেইটুকু উপার্জনের টাকাও নিয়ে যেতে পারবো না। 100% কাজের নিরাপত্তা, ডিগনিটির সঙ্গে কাজ করা নিরাপত্তা, যাতে কোনো যুবককে, কোনো যুবতীকে, কোনো পলিটিক্যাল পার্টির কোনো দাদার মুখের দিকে তাকিয়ে নিজের চাকরি বাঁচানোর জন্য কাঁপতে না হয়। এইটাকে বলা হয় অল্টারনেটিভ, এইটাকে বলা হয় ভবিষ্যৎ। আমার কথাকে আমি শেষ করছি এই বলে, এই ভবিষ্যৎ খালি একা আমাদের সিপিআইএমের তৈরি করার বিষয় নয়। আমরা কখনো এটা মনে করি না তৃণমূলের নেতারা চোর হতে পারে, কিন্তু দেখুন বেহালা পশ্চিমে পার্থ চ্যাটার্জি চুরি করেছে, কিন্তু বেহালা পশ্চিমে যে সাধারণ ভোটার গিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে ভোট দিয়েছিলেন তিনি তো চুরি করেননি, তিনি আমার শত্রু হতে যাবেন কেন? তার সঙ্গে আমাদের কি লড়াই আছে? যে ভবিষ্যৎ আমরা তৈরি করতে চাই, অতীতে আপনি যে দলকেই ভোট দিয়ে থাকুন না কেন, সমস্ত দলের সমস্ত সাধারণ কর্মীদেরকে, সমর্থকদেরকে বলছি, আপনার গায়ে যদি দুর্নীতির দাগ না থাকে, আপনার গায়ে যদি দাঙ্গার দাগ না থেকে থাকে, তাহলে আপনার কমিউনিস্ট পার্টির উপর দাগ থাকতে পারে, কিন্তু কমিউনিস্ট পার্টি আপনাকে শত্রু মনে করে না। সবাইকে নিয়ে আমরা এই ভবিষ্যৎ তৈরি করতে চাই, সবার জন্য এই ভবিষ্যৎ তৈরি করতে চাই। সবাই ভালো থাকবেন, নমস্কার। দুর্নীতি কি দুর্নীতির সাথে বিচারাধীন আমি বলবো না। তোমার সিপিএম এর সময় 6 বছরে যা রিক্রুটমেন্ট হয়েছে শুধু প্রাইমারিতে 1
বছরই রিক্রুটমেন্ট করেছে মমতা সরকার। হ্যাঁ স্বাভাবিক, পয়সা খাওয়া থাকলে তো করতেই হবে। না, বললাম। হরিশ টন্ডনের বেঞ্চ কিন্তু রায় দিয়েছিল 2200 চাকরি বাতিল। আমি তো এবার শুনে নাও, সেই বিষয়টা একটু আলোকপাত করো। শুনে নাও, শোনো, প্রথম কথা হচ্ছে রিজু যেটা বললো যে সিপিআইএম এর আমলে দুর্নীতির কোনো প্রমাণ ছিল না, তাই কোনো মানে যে কোনো টেকনোলজি বা যে কোনো কারণে হোক না কেন, তাই মমতা ব্যানার্জি অভিযোগ করেননি। আচ্ছা, টাকার লেনদেনের মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ করার জন্য প্রমাণ লাগে, এত বড় দুর্নাম মমতা বন্দ্যোপাধ্যায়ের অতি বড় বিরোধীও করতে পারবে না। টালার ট্যাঙ্কে গরু ভাসছে, তারও কোনো প্রমাণ ছিল না। যাকে উনি বলেছিলেন কিছু গরু বিশ্বাস করেছিল। আমি একটা কথা বলছি এখানে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, 97 সালের আগে আমাদের রাজ্যে তো এসএসসি বলে কিছু ছিল না এবং স্বাধীনতার পর থেকেই ছিল না। স্কুলের ম্যানেজিং কমিটি শিক্ষক নিয়োগ করতো। সেই সময় প্রায় সব স্কুলের ম্যানেজিং কমিটিতেই বামপন্থীরা রয়েছেন এবং তার কতগুলো সামাজিক কারণ রয়েছে। বেশিরভাগ স্কুল সেই সময় বামপন্থী আন্দোলনের মাধ্যমে, কলোনি আন্দোলন ইত্যাদির মধ্যে দিয়ে তৈরি হয়েছে। একটা সময় যেগুলো এই কামালবাবু বললেন, এইগুলো বামফ্রন্ট সরকারও দেখেছিল যে সিপিএম এর পরিবারের কিছু লোক চাকরি পাওয়ার ক্ষেত্রে বাড়তি সুবিধা পাচ্ছে, এটা ঘটনা। যাতে সিপিএম পরিবারের, কেন স্কুলের ম্যানেজিং কমিটি চাকরি দিচ্ছে, ম্যানেজিং কমিটির মাথায় সিপিএম এর লোক বসে আছে, রেকমেন্ডেশনে চাকরি হচ্ছে, কোনো কেউ টাকা নিয়ে চাকরি বিক্রি করতো না, কিন্তু রেকমেন্ডেশনে চাকরি হতো, এটা ঘটনা কিছু ক্ষেত্রে। এইটা যাতে না হয় সেইটাকে বন্ধ করার জন্যই আমাদের রাজ্যে একটা সেন্ট্রাল রিক্রুটমেন্ট, একটা এক্সামিনেশন শুরু হয়েছিল, এসএসসি চালু হয়েছিল। আর এরা কি করলো, স্কুল সার্ভিস কমিশনটাকে এরা টাকা মারা কমিশন তৈরি করলো। তৃণাঙ্কুর এই কামালবাবু গর্ব করে বলছেন 6 বছরের থেকে মমতা ব্যানার্জি 1 বছরের বেশি লোককে চাকরি দিয়েছেন। বলুন 6 বছরের থেকে 1 বছরের বেশি লোকের থেকে মমতা ব্যানার্জি পয়সা খেয়েছেন, আপনি সেইটা বলুন। আচ্ছা, তাহলে আপনি এখন বাড়ি যান, বিচার হয়ে যাক, তারপরে সে কথা বলবেন। পেয়েছেন কেন তাহলে বিচারাধীন বিষয়ে কথা বলতে? বাড়ি যান তাহলে, বাড়ি যান। ইন্টারফারেন্স করছে শত্রুঘ্ন একটা বিষয় তারা স্বীকার করে নিল যে সিপিএম আমলে যেমন নিয়ম কানুন ছিল, তাতে সিপিএম নেতাদের গভর্নিং বডির মাথায় বসে অনেক টাকা দেওয়া যেত। এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেমন এই সরকারি নিয়মের বিভিন্ন কঠিন ভাবে করেছেন এবং নিয়মটাকে প্রপার ইমপ্লিমেন্ট করেছেন। এখন কোনো দাদাদের হাতে চাকরি নেই, এখন কোনো দাদাদের হাত ধরতে হয় না সরকারি পরিষেবা পেতে গেলে। সিপিএম আমলে কিন্তু এই যে সিস্টেমটা ছিল, এটা শত্রুঘ্ন স্বীকার করে নিল যে সিপিএম নেতারা গভর্নিং বডিতে, ম্যানেজমেন্ট কমিটিতে সিপিএম এর লোকজনদের বসাতেন আর তাদের আত্মীয় গোপনে চাকরি পেত। দারুণ ধরেছো আমাকে এবার। হ্যাঁ, এবার আমি একটা কাইন্ডলি 1 সেকেন্ড শুনে, একটা কথাকে 3 বার বললে কথাটার ভ্যালু 3 গুণ হয়ে যায় না। তোমার কথাটা তুমি 1 লাইনেই সুন্দরভাবে বোঝাতে পেরেছিলে। শোনো, সিপিআইএম আমলে এই সিস্টেম ছিল, ব্যাপারটা এরকম নয়। আমি বললাম কথাটা লোকে শোনো, তারপর উত্তর দাও। স্বাধীনতার পর থেকে এই সিস্টেমটা এসেছিল, 97 সালে সিপিএম সিস্টেমটাকে পাল্টেছিল। এক, দ্বিতীয় কথা হচ্ছে সিপিআইএম পরিবারের লোকেরা যাতে চাকরি অন্যায়ভাবে না পায়, তারা যেন কোনো বাড়তি সুবিধা না পায়, তার জন্য সিপিএম এই সিস্টেম চালু করেছিল। জ্যোতি বসু এই সিস্টেম চালু করেছিলেন এসএসসির। আজকেরই মমতাদীপ বলেছেন 1,25,000 নিয়োগ হবে, শিক্ষক শিক্ষা থেকে শুরু করে সবকিছু শুরু হবে। তাহলে ছাত্রছাত্রীদের মধ্যে উন্মাদনা থাকবে না? থাকবে না। ছাত্রছাত্রীরা নিশ্চিত জানে এবং যেটা কোর্টে সবকিছুই কিন্তু যাদের বলেছিল দুর্নীতি, তারা কিন্তু আবার স্কুলে জয়েন দিয়েছে। কোচিংগুলো চালু করে দিন ভালো করে। অনিরুদ্ধ বসু আবার টেট হবে, টেটের জন্য কোচিং সেন্টারগুলো চলবে। না, তিনি কিন্তু বলে দিয়েছেন তারা খুব ভালো জয়েন দিয়েছে, তারা স্কুলে কিন্তু এখন মোটিভেশনাল স্পিচ। সুতরাং 1,25,000 আবার নতুন ঘোষণা আছে। মাদ্রাসা হয়েছে 2000-এর মতো, মাদ্রাসার শিক্ষক নিয়োগ 614টা মাদ্রাসায় 2000 শিক্ষক নিয়োগ হবে। ঠিক আছে, যে সুতরাং সবার মোটিভেশনাল স্পিচ দেন, আমি শুনেছি। বুঝতে পারছি না, আপনি খুব ভালো মোটিভেশনাল স্পিচ দেন, মানে যত চাকরি হবে ততই উন্মাদনা বাড়বে। তো নিশ্চয়ই চলবে, ভালো নিশ্চয়ই। 1,25,000 ছাত্রছাত্রীদের মধ্যে ইন্সপিরেশন হবে না? বাড়বে না? সেই সঙ্গে পয়সা খাওয়ার নেশায় কিছু উন্মাদও বাড়বে, পড়াশোনা বাড়বে। খালি উন্মাদনা না, কিছু উন্মাদও বাড়বে পয়সা কামানোর নেশায় কিছু। কামাল সাহেব, এটা কি সেই ডবল ডবল চাকরি, নাকি ঘুগনির শিল্প, নাকি কাশবালিশের শিল্প, এটাও জানতে ইচ্ছে করছে। ওগুলো কি ইনক্লুডেড? জাস্ট বছরে 2 কোটির চাকরিটা কোথায় গেল? আমরা তো এরকম কিছু প্রতিশ্রুতি কি হবে বলুন না। বছরে 2 কোটি চাকরিটা গেল কোথায়? তাহলে হবে কি ভবিষ্যৎ? তো চলে গেছে। এই তো বললাম সেরা ভবিষ্যৎ, 1,25,000 আবার চাকরি। খুব ভালো। 1,25,000 চাকরি হচ্ছে, হবে এবং কারো চাকরি হয়নি, সবাই স্কুলে গেছে, তাদের ভবিষ্যৎ এটা নোটিফিকেশন করেছে বোর্ড নোটিফিকেশন করেছে, অবশ্যই প্রেস বিবৃতি দিয়েছে। ওনার কথা উনি বলছেন, মন দিয়ে শুনছো না? উনি তো বলছেন 1,25,000 নোটিফিকেশন বেরিয়েছে, 1,25,000 পোস্টে আবার পয়সা খাবে বলছেন তো।